রাত 11টা। হারুন সরকারের ঘরের দরজা বন্ধ। ঘরের ভেতর সে আছে, আর আছে বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট কালু। হারুন সরকার পা ছড়িয়ে বসেছে। কালু পা টিপে দিচ্ছে। খুব আয়োজন করে পা টিপা হচ্ছে। একটা বাটিতে সরিষার তেল নেওয়া হয়েছে, আরেকটা বাটিতে পানি। প্রথমে সরিষার তেল দিয়ে ডলা দেওয়া হচ্ছে, সেখানেই পানি দিয়ে আবার ডলা হচ্ছে। হারুন সরকারের পায়ে সমস্যা আছে। মাঝে মাঝে হাড়ের ভেতর যন্ত্রণা হয়, ভোঁতা ধরনের ব্যথা। কোনো কোনো দিন ভোঁতা ব্যথাটা শেষ পর্যন্ত ভোঁতাই থাকে, কিন্তু মাঝে মাঝে ব্যথা অসহনীয় হয়ে ওঠে। আজ ব্যথা এখনো সহনীয় পর্যায়ে আছে, তবে তা তীব্র ব্যথায় মোড় নিতে পারে। হারুন সরকার ভীত ভঙ্গিতে বসে আছে, ব্যথার গতি বোঝার চেষ্টা করছে। কালুর হাতের কাছে দড়ি আছে। ব্যথা তীব্র হয়ে গেলে দড়ি দিয়ে শক্ত করে পা পেঁচিয়ে বাঁধতে হবে। হারুনের হাতে কাঁসার গ্লাস, গ্লাসে কেরু কোম্পানি জিন। কাঁসার গ্লাসে কেরু কোম্পানি জিন খাওয়া হারুন শিখেছে তার ওস্তাদ মনু মিয়ার কাছে। মনু মিয়া জিনের সঙ্গে 2-3 বিচি তেঁতুল দিয়ে দিত। জিনিসটা হতো ভয়ঙ্কর। আজ তেঁতুল পাওয়া যায়নি। তেঁতুল ছাড়া জিন খেতে পানসা পানসা লাগছে। নেশা হবে বলে মনে হচ্ছে না। নেশা না হলে সমস্যা আছে, পায়ের ব্যথা সহ্য করা যাবে না। কালু, যে আজকে শো কেমন হয়েছে? ফাটাফাটি হয়েছে। যারা দেখছে মরণের আগের দিনও তারার মনে থাকবো। আইটেম ভালো হয়েছে কোনটা? সব আইটেম মারাত্মক হয়েছে। এ বলে আমারে দেখ, সে বলে আমারে দেখ। তারপরেও তো 19-20 আছে। কালু গম্ভীর গলায় বলল, সবই 20, 19-এর কারবার আমরা করি না। হারুনের মন এমনিতেই ভালো ছিল। কালুর কথায় মন আরো ভালো হলো। হারুনের কেন যেন মনে হচ্ছে ব্যথাটা আজ খারাপের দিকে যাবে না, পায়ে দড়ি বাঁধার প্রয়োজন পড়বে না। খেলা খুব জমেছিল, কালু গম্ভীর গলায় বলল। মারাত্মক। বিলেতি সাহেবের চোখ উঠে গেছিল মাথা স্থান দিতে। হারুন আগ্রহ নিয়ে বলল, বিলাতি সাহেব ছিল নাকি? ছিল 2-1টা। ব্রিজ বানাইছে তার ইঞ্জিনিয়ার, এর মধ্যে একজন বাংলা কথা পরিষ্কার বলতে পারে। সে আয়সা হুমকি ধামকি। হুমকি ধামকি কি জন্যে? বলে কি, দড়ির ডেঞ্জারাস খেলা দেখাও, প্রোটেকশন নাই, নিচে কেউ নাই, অ্যাক্সিডেন্ট হবে, মানুষ মারা যাবে। আমি মনে মনে বলি, যা বেটা লালা মুখা, মানুষ মারা গেলে আমরার যাবে, তোর বাপের কি? আমি তো কিছু জানি না এই ঘটনা কখন ঘটল। শো শেষ হওয়ার পরে ম্যানেজার সাহেবের সাথে কথা বলেছে, তোমরা শো করতে পারবে না, স্টপ, এইসব হাবিজাবি বলতেছিল। কই, আমাকে তো ম্যানেজার কিছু বলল না। সব কথা আপনার কানে তোলা হয় না, ম্যানেজার পেটের মধ্যে রেখে দেয়। পেট থেকে বাইর কইরা 2-1টা কথা বলে, বাকিগুলা ভাত তরকারির সাথে হজম কইরা ফেলে। তাই নাকি? অবশ্যই। আমার ম্যানেজারের পেট শক্ত, পেটে যেই জিনিস যায় সেটাই হজম। আলিশান একটা খবর ম্যানেজারের কাছে আছে, ম্যানেজার আপনারে দেই নাই, দিব কি দিব না তার ঠিক নাই। কি খবর? কালু চুপ করে গভীর মনোনিবেশে পা টিপছে। আলিশান খবর হুট করে বলে ফেললে খবরের মান থাকে না। হারুন বিরক্ত হয়ে বলল, খবরটা কি? বগা চাচার ইন্তেকাল হয়েছে। বগা চাচাটাকে? জহিরুদ্দিন সাবেরে সবাই ডাকে বগা চাচা, পাতলা পুতলা শৈল, এই কারণে। জহিরুদ্দিনটাকে? ঠিক মতো জবাব দে, কথা পেঁচাইস না, কথা পেঁচাইলে লাত দিয়া বিছনা থেকে ফালাইয়া দিব। কালু আহত গলায় বলল, জহিরুদ্দিন সাহেব হাতির মালিক, তারে আপনি নামে চিনবেন না সেটা কেমনে বুঝবো? লাত মাইরা ফেলতে চাইলে ফেলেন, আমরা গরিব, আমরা জন্ম হয়েছে লাত খাওয়ানোর জন্যে। চুপচাপ তেল মালিশ কর, কথা বন্ধ। কালু পায়ে তেল মালিশ করে যাচ্ছে। হারুন এমন ভঙ্গিতে বসে আছে যেন সে ঘোরের মধ্যে চলে গেছে।
চারপাশে কি হচ্ছে বুঝতে পারছে না। জহিরুদ্দিন মারা গেছে, এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? লটারিতে লাখ টাকা পাওয়ার আনন্দের মতো আনন্দ। হাতির মালিক মারা গেছে, হাতি এখন কাউকে ফেরত দিতে হবে না, পাওনা টাকাও দিতে হবে না। স্বাধীন বাংলা সার্কাস পার্টি এখন একটা হাতির মালিক। কালু বলল, হাতির মালিক তো স্যার এখন আমরা। হারুন বলল, আমরা হাতির মালিক হব কি জন্যে? জহিরুদ্দিন সাহেবের ওয়ারিশরা হাতির মালিক, কোর্টে কাগজপত্র নিয়া ওয়ারিশরা আসলে হাতি ফেরত দিব। ম্যানেজার সাহেব ভিন্ন কথা বলেছে। কি ভিন্ন কথা? ম্যানেজার সাহেব বলেছেন হাতি খরিদের বায়না দলিল গত মাসে করা হয়েছে, জহিরুদ্দিন সাহেব মাসে মাসে টাকা উসুল হবে এই করারে হাতি বেচে দিয়েছেন। হারুন অতি দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, চিন্তা ভাবনার মধ্যে থাকি, পায়ে যন্ত্রণা, এইসব কারণে আসল কথা মনে থাকে না। হাতি যে আমরা খরিদ করে নিয়েছি এই কথাটা ভুলে গেছি। খরিদ অবশ্যই করেছি, কাগজপত্র ম্যানেজারের কাছে আছে, টাকা পয়সা যতদূর মনে হয় দেওয়া হয়ে গেছে। দেখি ম্যানেজারকে জিজ্ঞেস করি, অল্প কিছু যদি বাকি থাকে দিয়ে দেওয়া দরকার। ঋণ রাখা আমার পছন্দ না। ঠিক আছে, তুমি যাও, আজ মনে হয় ব্যথা উঠবে না। ম্যানেজারকে পাঠাও, আমার গ্লাস খালি, গ্লাসে জিনিস দিয়ে যাও। তেঁতুলের জোগাড় দেখবা, এই জিনিস যদি আমারে তেঁতুল ছাড়া খাইতে হয় তাইলে তোমার খবর আছে, কানে ধইরা তাবুজ চারদিকে তোমার চক্কর দেওয়াব, বুঝেছ? জি বুঝেছি। ম্যানেজারকে পাঠাও, পা ছাড়াইতে ছাড়াইতে যাইবা না, বন্দুকের গুলির মতো যাও। কালু বিষণ্ণ মুখে বের হয়ে গেল। হারুন তেঁতুলবিহীন জিনের গ্লাসে লম্বা চুমুক দিয়ে বুঝল তার নেশা হয়েছে। জিনের নেশা হুট করে ওঠে, তাই হয়েছে। কিছুক্ষণ আগে তার যে জগৎ ছিল এখন সে জগৎ নাই। এখনকার জগৎ আনন্দময় জগৎ। হঠাৎ হাতির মালিকানা পেয়ে যাওয়া একটা কারণ হতে পারে। তৈয়ব এসে বলল, আমারে ডেকেছেন? হারুন বিরক্ত গলায় বলল, না ডাকলে তুমি আসো না, তুমি নবাব সিরাজউদ্দৌলা হয়েছ। তৈয়ব মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রাখল। হারুন গ্লাসে লম্বা চুমুক দিয়ে বলল, জহির সাহেব ইন্তেকাল করেছেন, এই খবর কবে পেয়েছো? গতকাল। গতকাল খবর পেয়েছো, আমারে দেও নাই কেন? নাকি ভুলে গেলা স্বাধীন বাংলা সার্কাসের আসল মালিক কে? তুমি তো ভেবে বসে আছো তুমিই মালিক। মনে রাখবা, তুমি 2 পয়সা দামের ম্যানেজার। 1 মিনিটের নোটিশে পাশায় লাথি মেরে তোমারে রাস্তায় ফেলে দিতে পারি, পারি কিনা বলো? যে পারেন। এখন বলো, এত বড় একটা দুঃসংবাদ লুকায়া রেখেছো কেন? তৈয়ব ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, কিছু বলল না। হারুন কড়া গলায় বলল, ফোঁস করে নিঃশ্বাস ছাড়বা না, বলো কি ব্যাপার? তৈয়ব শান্ত গলায় বলল, ওনার মৃত্যু সংবাদ প্রচার করার আগে হাতিটা যে আমরাই খরিদ করেছি এইটা প্রচার করা দরকার। তা না হলে সবাই ভেবে নেবে হাতির মালিক মারা গেছে আর আমরা হাতি মেরে দিয়েছি। হারুন কিছু না বলে পরপর কয়েক দফা জিনের গ্লাসে চুমুক দিল। ম্যানেজারের প্রতি এই মুহূর্তে অত্যন্ত প্রসন্ন বোধ করছেন হারুন। প্রসন্ন ভাবটা সে গোপন রাখবে কি রাখবে না বুঝতে পারছে না। বড় একটা দল চালাতে হলে অনেক কিছু ভাবতে হয়। বড় দল চালানোর কিছু কঠিন নিয়ম কানুন আছে। একটা প্রধান নিয়ম হলো, দলের কারুর ওপর খুশি হলে খুশি ভাব গোপন রাখতে হবে। যার ওপর খুশি তাকে কখনো জানানো যাবে না। তৈয়ব বলল, আমি যাই। হারুন বলল, ঘটনাটা কিছুই শুনলাম না, যাই যাই করছো কেন? হাতির অবস্থা ভালো না, পশু ডাক্তারের সন্ধানে যাব। সদরে একজন ভেটেনারি সার্জন আছে, তাকে নিয়ে আসব। আচ্ছা যাও, একটা জিনিস শুধু খেয়াল রাখবা, আমি তোমার ওপর বেজার, যে কোনো সময় লাথি দিয়ে তোমাকে দল থেকে বের করে দিব। আমার এখানে কোনো চাকরি পার্মানেন্ট না, আমি যে কাউকে 1 সেকেন্ডের নোটিশে দল থেকে বের করে দিতে পারি, নিজেকেও পারি। আমি সার্কাস দলের মালিক। আমি নিজেকে দল থেকে বের করে দিলাম, ভালো না? যে ভালো।
জামদানি মেয়েটাকে আমার কাছে পাঠাও। হাতির বিষয়ে সে কি যেন কথা বলেছিল, কথাটা শুনি। ওরা ঘুমায়া পড়ছে। ঘুম থেকে ডেকে তুলে পাঠাও। দেশে যেমন বাদশা থাকে, সার্কাস দলেরও বাদশা থাকে, বাদশার হুকুম শুনতে হয়। তৈয়ব বের হয়ে গেল। হারুন মাথায় ছোট্ট একটা চক্কর অনুভব করল। নেশা জমে গেছে, শরীর হালকা লাগছে, মনে ফুর্তির ভাব প্রবল হচ্ছে। এই সময়টা খারাপ। এখন যদি দুঃখের কোনো কথা মনে পড়ে, তাহলে ফুর্তির বদলে মন ভরে যাবে দুঃখে। তখন টপ টপ করে চোখ দিয়ে পানি ছাড়তে হবে। নেশা খুব খারাপ জিনিস। শুরু হলো আনন্দের জন্য, শেষ হলো দুঃখে। ভেউ ভেউ কান্না, চোখের পানি নাকের সর্দিতে মাখামাখি, সর্বশেষ ঘর ভাসিয়ে বমি, বমির ওপর শুয়ে থাকা। জামদানি ঘরে ঢুকল। সে কিছু বলার আগেই হারুন আনন্দিত গলায় বলল, কি খবর, কি খবর, কি খবর? নেশা ভালো মতো ধরেছে। নেশার নিয়ম হলো, ভালো মতো ধরলে সব বাক্য 3-4 বার করে বলতে হয়। তারপরও মনে হয় ঠিক মতো বলা হলো না, কিছু যেন বাকি থেকে গেল। জামদানি বলল, কি জন্য ডেকেছেন? হারুন বলল, খুব জরুরি একটা কাজে ডেকেছি। জরুরি কাজটা কি ভুলে গেছি। দাঁড়ায় আছো কেন, বসো। জামদানি বসল। হারুন আগ্রহ নিয়ে বলল, নেশা করলে কি হয় জানো? অল্প নেশা করলে স্মৃতিশক্তি বাড়ে। একটু নেশা বেশি হয়ে গেলে স্মৃতিশক্তি ধূপ করে পড়ে যায়। আমারটা ধূপ করে পড়ে গেছে। ও আচ্ছা, মনে পড়েছে, তুমি বলেছিলে হাতির কি যেন অসুখ হয়েছে, তুমি জানো। সাপের অসুখের বিষয়ে যে জানে তাকে বলে সর্পরাজ। তোমার টাইটেল দিলাম হস্তি রানী। বলেই হা হা করে হাসতে লাগলেন। হারুন হাসিতে বিছানায় গড়াগড়ি খাওয়ার মতো অবস্থায় চলে গেল। হাসি থেকে তার হেঁচকি উঠে গেল। হেঁচকির ফাঁকে ফাঁকে বলল, বলো দেখি হস্তি রানী, আমার হাতির অসুখটা কি? জামদানি শান্ত গলায় বলল, হাতিটার সন্তান হবে, প্রসব ব্যথা উঠেছে। হারুন তীক্ষ্ণ গলায় বলল, কি বললা? জামদানি বলল, হাতিটার সন্তান হবে। হারুন বলল, উল্টাপাল্টা কথা বলে তুমি আমার নেশা কাটাইয়া দিছো। অনেক কষ্টের নেশা, তৈরি করতে সময় লাগে। যাও যাও, ঘুমাতে যাও। একটা কথা মনে আসলো আর বলে ফেললা, এটা ঠিক না। তুমি হাতির লেডি ডাক্তার না, যাও আমার সামনে থেকে। হারুন অনেকদিন পর মনের আনন্দে নেশা করল। জিনের পুরো বোতল শেষ করার পর লুকিয়ে রাখা ফদকার একটা বোতল বের করল। একা একা মদ্যপান করা যায় না। এখন হারুনের সঙ্গী কালু। নেশাগ্রস্ত অবস্থায় কালুকে হারুনের বন্ধুর মতো লাগছে। সে যে বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট, তার প্রধান কাজ চুলায় লাকড়ি দেওয়া, খড়ি ফাড়া। এটা আর মনে হচ্ছে না, বরং হারুনের মনে হচ্ছে কালু যথেষ্ট জ্ঞানী একজন মানুষ। তার সঙ্গে যেমন সুখ দুঃখের আলাপ করা যায়, তেমনি জটিল সমস্যার সমাধানও চাওয়া যায়। হারুন কালুর পিঠে হাত রেখে বলল, জহির সাহেবের মৃত্যুতে বড় কষ্ট পেয়েছি। কালু বলল, কষ্ট পাওয়ারই কথা, কতদিনের পুরনো সিনা লোক। হারুন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, স্ত্রী পুত্র কন্যা কেউ নাই, একটা লোক ফুট করে মরে গেল। কালু বলল, এটা খারাপ না, দুঃখ করার কেউ নাই। হারুন বলল, দুঃখ করার একেবারে কেউ না থাকাটাও ঠিক না। 1-2 জন থাকবে, মৃত্যুর পরে ভেউ ভেউ করে কাঁদবে। কালু বলল, অবশ্যই। হারুন বলল, আমারও তো জহির সাহেবের মতোই অবস্থা। তারও কেউ ছিল না, আমারও কেউ নেই। সে ছিল হাতির মালিক, আমিও হাতির মালিক। এখন ইচ্ছা করতেছে ঘর সংসার করি। বয়সটা হয়ে গেছে সমস্যা, 55। কালু বলল, এইটা কোনো বয়সই না। হারুন বলল, জামদানির মতো একটা মেয়ে পাওয়া গেলে ভালো হতো, খুবই ভালো একটা মেয়ে। মাথায় সামান্য গন্ডগোল আছে, এটা থাকবেই, সব মানুষের মাথায় সামান্য গন্ডগোল থাকে। কালু বলল, অতি সত্য কথা। একমাত্র আপনাকে দেখলাম,
অতি ভালো মানুষ, কিন্তু মাথা পরিষ্কার, মাথায় কোনো গণ্ডগোল নাই। মাথায় যে গণ্ডগোল নাই তোমাকে কে বলল? গণ্ডগোল অবশ্যই আছে। গণ্ডগোল না থাকলে নিজের মেয়ের মতো যাকে বড় করেছি তাকে বিয়ে করতে চাই? সি সি সি, ভাবতেও লজ্জা। কালু বলল, আর এক গ্লাস খান, তাইলে লজ্জাটা কমে যাবে। দাও আর এক গ্লাস, আজ বমি না হওয়া পর্যন্ত খাবো, যা থাকে কপালে। হারুন তার কথা রাখল। বমি করে ঘর ভাসিয়ে না দেওয়া পর্যন্ত ক্রমাগত খেয়ে গেল। রাত ৩টার সময় সে এবং কালু যখন নিজেদের বমির ওপর অর্ধচেতন অবস্থায় পড়ে আছে, তখন খবর এলো হাতির একটা মেয়ে বাচ্চা হয়েছে। হারুন খবরটার গুরুত্ব কিছুই বুঝল না। মাথা তুলে খবরটা শুনে আবারও বমির ওপর শুয়ে পড়ল। তিনজনই বোরকা পড়েছে। পয়সার খুব মজা লাগছে। সে সবাইকে দেখছে, কেউ তাকে দেখতে পাচ্ছে না। এখন মনের আনন্দে ঘোরাফেরা করা যায়, কেউ বুঝবে না সে কে। তবে ইবাদত নগর জায়গাটা ছোট। ছোট জায়গায় বোরকা পরা ৩টা মেয়ে হাঁটাহাঁটি করছে, এটা চোখে পড়বেই। চোখে পড়লেও সমস্যা হবে না। কেউ এগিয়ে এসে জিজ্ঞাসা করবে না, আপনারা কে? তারা যে সার্কাসের মেয়ে, এটা কি বুঝবে? বুদ্ধি থাকলে বুঝবে। জামদানি বলল, আমার দম বন্ধ লাগে। পয়সা হাসতে হাসতে ভেঙে পড়ছে। দম বন্ধ লাগার কথায় হাসির কিছু নেই। পয়সার সমস্যা হলো, তার যখন মন ভালো থাকে তখন যে কোনো কথাই সে হাসে। আজ তার মন ভালো। মন ভালো হবার প্রধান কারণ, হাতি তার বাচ্চার কাছে কাউকেই ঘেঁষতে দিচ্ছে না। শুধু পয়সার ব্যাপারে কিছু বলছে না। পুরো সার্কাসের দলে পয়সা একমাত্র মেয়ে যাকে হাতি তার বাচ্চার কাছে যেতে দিয়েছে। মজার ব্যাপার হলো, হাতিটার সঙ্গে পয়সার ঘনিষ্ঠতা সবচেয়ে কম। আসমানি বলল, পয়সা, হাসি বন্ধ করো, খামাখা হাসি। পয়সা বলল, খামাখা হাসি না, জামবুবু দম বন্ধ, এই জন্য হাসি। পয়সা জামদানিকে সংক্ষেপ করে ডাকে জামবুবু। জামের সঙ্গে মিলিয়ে আসমানিকে ডাকে আমবুবু। সব কিছুর নাম দেওয়ার একটা প্রবণতা পয়সার আছে। হাতির বাচ্চা সে নাম দিয়েছে এলং। জামদানির সঙ্গে এই নাম নিয়ে কথা কাটাকাটিও হয়েছে। জামদানি বলেছে, এলং আবার কি নাম? বাচ্চাটা এত সুন্দর, সুন্দর একটা নাম দে। পয়সা মুখ বাঁকা করে বলেছে, সুন্দর নাম তুমি দাও, এরে আমি এলংই ডাকবো। জামদানির মেজাজ খারাপ হয়েছে, কারণ সে জানে যত সুন্দর নামই দেওয়া হোক, শেষ পর্যন্ত পয়সার দেওয়া নামই স্থায়ী হয়ে যাবে। এত সুন্দর একটা বাচ্চাকে সবাই এলং এলং ডাকবে। পয়সা যে নাম দেয় সেটাই শেষ পর্যন্ত স্থায়ী হয়ে যায়। সার্কাস দলের ম্যানেজার তৈয়বের নাম সে দিয়েছে কুতুকুতু। দলের সবাই ম্যানেজারকে আড়ালে কুতুকুতুই ডাকে। পাখিওয়ালা খসরুর নাম হয়েছে হাগারু। বোরকা পরে ৩ বোন কোথায় যাবে সেটা এখনো ঠিক করা হয়নি। খুব বেশি দূর যাবে বলে মনে হয় না। এরা সার্কাসের তাঁবুর আশেপাশেই ঘোরাফেরা করবে। সার্কাস দলের মানুষদের এই নিয়ম। এক তাঁবুর নিচে দিনের পর দিন থাকার কারণে তাদের নিজেদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়। পুরো দল ছাড়া বের হয়ে এরা স্বস্তি বোধ করে না। যেখানেই যাক, দৃষ্টিসীমার ভিতর সার্কাসের তাঁবু থাকতেই হবে। আসমানি বলল, একটা কাজ করলে কেমন হয়? চলো এলংকে দেখি, তারপরে যাই, একটা মজা করব। জামদানি বলল, কি মজা? আসমানি বলল, এখন তো আমরা বোরকা পরা, মুখের পর্দা ফেলে দিলে হাতি দেখতে পাবে না কে কোনজন। দেখি তারপরও সে পয়সাকে চিনতে পারে কিনা। পয়সা বলল, পারবে। জামদানি বলল, পারবে না, 100 টাকা বাজি। পয়সা বলল, 50 টাকা বাজি। জামদানি বলল, 50 টাকা না, 100 টাকা। সাহস থাকলে 100 টাকা বাজি ধর। আমার কাছে 100 টাকা নাই, আমার কাছে যা আছে সেটাই আমি বাজিতে ধরব। আচ্ছা যা, 50 টাকাই বাজি। তাহলে আমবুবুর কাছে 50 টাকা জমা রাখো। জমা রাখার কি দরকার? পয়সা বলল,
আমি একবার তোমার কাছে 20 টাকা জিতেছিলাম, তুমি আমাকে সেই টাকা দাও নাই। এইবার তুই যদি বাজিতে জিতিস তাহলে ওই 20 টাকাও দিয়ে দেব, আর যদি হারিস তাহলে কোনোদিন ওই 20 টাকার কথা তুলতে পারবি না। আচ্ছা যাও, তুলবো না। জামদানি বাজিতে হেরে গেল। হাতি আসমানি জামদানি কাউকেই কাছে আসতে দিচ্ছে না, অথচ পয়সাকে কিছুই বলছে না। পয়সা তীক্ষ্ণ গলায় ডাকলো, এলোং, ওই এলোং। হাতির বাচ্চা হাতির 4 পায়ের মাঝখানে লুকিয়ে আছে, সেখান থেকে সুর বের করে পয়সাকে ছুঁয়ে দিল। পয়সা হেসে ভেঙে পড়েছে, পয়সার সঙ্গে সঙ্গে দুবোনও হাসছে। তিনজনের হাসির শব্দ হারুন সরকারের মাথায় তীরের ফলার মতো বিচ্ছে। সে চিৎকার করে বলল, হাসি বন্ধ করো। যদিও সে চিৎকার করছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। তার অবস্থা খুবই খারাপ, যন্ত্রণায় মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে। রাতে সে বমির উপর পড়েছিল, এখন বমি নেই। কালু সব পরিষ্কার করেছে, ভেজা গামছা দিয়ে গা মুছিয়ে দিয়েছে। এখনো হারুন সরকারের মাথায় ভেজা গামছা। শীতে শরীর কাঁপছে, জ্বর আসার লক্ষণ। এই অবস্থায় মাথায় ভেজা গামছা রাখা ঠিক না। ভেজা গামছার কারণে মাথার যন্ত্রণাটা সামান্য কম লাগে বলে গামছা সরানো যাচ্ছে না। গায়ে চাদর দিলে শীতের কাঁপুনিও বন্ধ হতো। দিয়ে দিবে কে? কালু গেছে ডাক্তার আনতে। হারুন সরকার চাপা গলায় ডাকল, কালু, কালু। সে জানে কালু আশেপাশে নেই, তারপরও তাকে ডাকার কারণ হলো গলার স্বর ফিরে এসেছে কিনা তা পরীক্ষা করা। গলার স্বর ফেরেনি, ফ্যাস ফ্যাস আওয়াজ বের হচ্ছে। কেউ যে তাকে দেখতে আসবে সেই সম্ভাবনাও ক্ষীণ। যখন তখন তার ঘরে ঢোকা নিষেধ আছে। মেয়ে তিনটা এখনো হাসছে। হাতির বাচ্চা দেখে হাসছে এটা বোঝা যাচ্ছে। বাচ্চাটা এখনো দেখা হলো না। সবাই দেখেছে, অথচ হাতির মালিক সেই দেখেনি। এটা বিরাট একটা আফসোসের ব্যাপার। হাতির বাচ্চা এবং হাতির মা, এই দুজনকে নিয়ে কোনো একটা খেলা বের করতে হবে। বল ছোড়াছড়ি খেলা। মা হাতি একটা বল ছুঁড়ে ধরলো তার বাচ্চার দিকে। বাচ্চা সেই বল ফেরত পাঠালো। লাল রঙের বিরাট একটা বল লাগবে। সেই বল খুব ভারী হলেও হবে না, আবার হালকা হলেও হবে না। হাতি অতি বুদ্ধিমান প্রাণী, যে কোনো খেলা সে অতি দ্রুত শিখে ফেলে। কেউ কেউ আবার নিজে নিজেও খেলা বের করে। হারুন সরকার কল্পনায় দেখছে হাতি এবং হাতির বাচ্চা লাল বল ছোড়াছড়ির খেলা খেলছে। এই কল্পনা করাটা ঠিক হয়নি। কড়া লাল রং এখন মাথার ভেতরে দপদপ করছে। হারুন সরকার কল্পনার বলের রং লাল থেকে নীল করল, তাতে লাভ হলো না। রং বদলালো না, আরো গাঢ় লাল হলো। মাথার ওপর রাখা ভেজা গামছা শুকিয়ে গেছে, আবারও ভিজিয়ে মাথার ওপর দেয়া দরকার। কে দেবে? কালু হারামজাদা সেই যে গিয়েছে, আর আসার নাম নেই। ডাক্তার আনতে হিন্দুস্তান চলে গেছে কিনা কে জানে। একটা শান্তি হয়েছে। মেয়ে তিনটার হাসাহাসি শোনা যাচ্ছে না, কথাবার্তাও শোনা যাচ্ছে না। হারুন সরকার আবার ডাকল, কালু, কালু। কোনো শব্দ বের হচ্ছে না। আগে ফ্যাস ফ্যাস আওয়াজ হতো, এখন সে আওয়াজও হচ্ছে না। মৃত্যুর আগে মানুষের জবান বন্ধ হয়, তারও কি জবান বন্ধ হয়ে গেছে? সে মারা যাচ্ছে না তো? সে দুরুদে শেফা পড়ার চেষ্টা করল। শেফা শব্দের অর্থ আরোগ্য। এই দুরুদ পাঠে রোগ মুক্তি ঘটে। দুরুদটা হারুন সরকারের জানা আছে, এখন মনে আসছে না। প্রথম শব্দটা মনে হলেই বাকি সবকটা মনে পড়ে যাবে। প্রথম শব্দটাই মনে পড়ছে না। আল্লাহুম্মা দিয়ে কি শুরু হয়েছে? আল্লাহুম্মার পরে কি সাল্লিওয়ালা?